ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা তো কালকে প্রচুর খারাপ ছিল, রাতে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু ততটা হয়নি, হালকা হালকা হয়েছে। তো প্রচুর ট্যুরিস্ট মাঝখানে আটকা পড়েছিল, তাদেরকে সব 0 পয়েন্ট হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে লাচেন থেকে। লাচেনে প্রচুর টুরিস্ট আটকে পড়েছিল, রাস্তা ওখানে ভেঙে গেছে লাচেন থেকে আসার। আমরা লাচুং আছি তাই বেরোতে পারছি। লাচেন থেকে সব উল্টো দিক থেকে ঘুরিয়ে লাচেন থেকে সবাইকে উল্টো দিক থেকে ঘুরিয়ে 0 পয়েন্ট হয়ে চায়না বর্ডারের কাছ দিয়ে নিয়ে আসছে লাচুংয়ে। হ্যাঁ, লাচুং থেকে আবার বের করবে। তো আপাতত আমরা এখান থেকে লাচুং হয়ে বাড়ি যাওয়ার মাগনান যাওয়ার রাস্তাতে মোটামুটি বলছি যে খুলে গেছে, যাওয়া যাচ্ছে। তো দেখা যাক ভগবান কি করে। প্রচণ্ড টেনশনের মধ্যে আছি, কাল থেকে প্রচুর টেনশন হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের গ্যাংটক যাওয়ার কথা ছিল, আমরা ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। কারণ দেখাচ্ছে যে এর পরপর বৃষ্টি আছে, 9টার পর থেকে বৃষ্টি স্টার্ট হবে, তারপরে কন্টিনিউ বৃষ্টি চলবে এখন কদিন। তো সেই জন্য আমরা আর রিস্ক নিচ্ছি না, কারণ এখান থেকে না বেরোতে পারলে কলকাতাতে আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। তো এমনিতেই তো ফেসেই আছি, করে আর ভাসতে চাইছি না, কোনোরকমভাবে বেরিয়ে যেতে হবে। আমাদের ইচ্ছে ছিল যে আমরা 5টার সময় বেরিয়ে যাব, কিন্তু কুয়াশা প্রচুর ছিল, রাস্তাঘাট সেরকম একটা দেখা যাচ্ছিল না। তো সেই জন্য আমরা অলরেডি 1 ঘন্টা লেট করে বেরিয়েছি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 17 ঘন্টা, আর এখান থেকে প্রায় 750 কিলোমিটার ডিস্টেন্স। তো দেখা যাক শরীর কেমন, মানে শরীর কতটা সায় দেয় আর ওয়েদার কতটা সাথ দেয়। তো সেইভাবে আমরা বাড়ির দিকে এগোবো। চেষ্টা তো করছি মোটামুটি একদম টানা বেরিয়ে যাওয়ার, মাঝখানে আর স্টে করতে চাইছি না, এরপরে বাকিটা সবই উপরওয়ালা। যাই হোক, চলো তোমাদেরকে মাঝে মাঝে চেষ্টা করবো দেখানোর। এমনিতে প্রচণ্ড মনটা খারাপ আছে, টেনশানে আছি, তার মধ্যেও চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো যায়। আর এখন প্রচণ্ড ঠান্ডা, ফোন ধরে রাখতেও কষ্ট হচ্ছে, হাতগুলো পুরো যেন মনে হচ্ছে ফ্রোজেন হয়ে যাচ্ছে পুরো একবারে। লাচুংয়ের এই ছোট্ট গ্রামটা খুবই সুন্দর। এখানে আমরা দেখতে দেখতে 4 দিন কাটিয়ে নিয়েছি। তো টেনশন তো একটু ছিল, কিন্তু তার সাথে অনেক ভালো লাগা ছিল, ভালোবাসা। আর যেখানে স্টে করেছিলাম ওনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। মনে তো হয় যে পাহাড়ের বুকে বারবার ফিরে আসি, মন চায় এখানেই থেকে যাই সারা জীবনের জন্য, কিন্তু সেটা তো পসিবল নয়। সবাইকে সবার নিজের গন্তব্যে ফিরতে তো হবেই একদিন না একদিন। ইচ্ছে আছে আবারও কোনোদিন আসবো নর্থ সিকিম। আমার থেকে বেশি ইচ্ছে তোমাদের দাদা ভাই তো বলছিল যে আবারও আসবো নর্থ সিকিম। আমি বলেছিলাম যে নর্থ সিকিম তো ঘুরে নিলাম, তো নর্থ সিকিম নয় এবারে ইস্টে আসবো। বললো না, নর্থ সিকিম আবার আসবো। আসবো তো অবশ্যই, আবার যদি কোনোদিন সময় পাই, সুযোগ পাই, অবশ্যই ঘুরতে আসবো। পাহাড় আমার প্রচুর ভালো লাগে। একবার যে পাহাড়ে আসবে সে পাহাড়ের প্রেমে পড়ে যাবে, বারবার আসতে ইচ্ছে করবে। তো এই রাস্তাটাতে ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ এই রাস্তাটার কাজ হয়েছে। তো এই রাস্তাটা তো পুরো বন্ধ করে রেখেছিল, এমন অবস্থা হয়ে গেছিলো এদিক দিয়ে গাড়ি মানে যাতায়াত করতে পারছিল না। আপাতত এখন কিছুটা কাজ হয়ে গেছে, যার কারণে এই যে এখন গাড়িগুলো যাচ্ছে। আর আমরা যখন বেরিয়েছিলাম খুব টেনশন করছিলাম যে কোনো তো গাড়ি দেখতে পাচ্ছি না, রাস্তা আদৌ খুলেছে কি খুলেনি। কিন্তু দেখছি যে আমাদের সামনে 2-3টে মতো 4 হুইলার যাচ্ছে, এরাও ট্যুরিস্ট। তো তার জন্য একটু মনের জোর পেলাম, সাহস পেলাম যে না ঠিকই আছে, কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর কি আর করা যাবে, আবার ব্যাকে ঘুরতে হবে। আর ম্যাডাম যেহেতু একজন পুলিশ অফিসার, ওনার কাছে তো সব আপডেট আসে। উনি আমাদেরকে জেনেই তারপর বললো যে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এবারে বেরোতে পারেন, কোনো অসুবিধা। বলতে বলতে আবারও একটা খতরনাক জায়গাতে এসে পৌঁছে গেছি। এখানেও ল্যান্ডস্লাইড হয়ে গেছিল, রাস্তাটা কিছুটা কাজ করেছে, মানে রাস্তা পুরো ব্লকড হয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুরো পাহাড়টাকে ভেঙে ধুয়ে নিয়ে চলে গেছে একদম নিচের দিকে। তো সেটাই এখন সব গাড়ি দাঁড়িয়ে আছে, উল্টো পারে বলবে যে 30টা ট্রাক দাঁড়িয়ে আছে, 30টা ট্রাক বেরোবে তারপরে আমরা বেরোতে পারবো। কিন্তু
রাস্তার যা কন্ডিশন তাতে 30টা ট্রাক এই মুহূর্তে বেরোতে পারবে না, কারণ কি দু সাইডে দুটো বড় বড় পাথর আছে। ওই পাথরগুলোকে ক্রেনের সাহায্যে সরাবে, তারপরে রাস্তাটাকে ঠিক করে তারপরে ট্রাকগুলো বেরোবে। তো সেই জন্য আমরা খুব টেনশনেও পড়ে গেছি। তো সেই জন্য এখন এই যে একটু দেখতে যাচ্ছিলাম রাস্তাটা কি অবস্থা। ভিডিওতে জানি না কতটা বুঝতে পারছো, বাট একদম যাতা অবস্থা রাস্তার। এই যে বড় বড় দুটো পাথর দু সাইডে আছে, কোনোভাবে লরিও পেরোতে পারবে না, 4 হুইলার পেরোনোটাও খুব চাপের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ লোকজন এখানে কাজ করছে, তোমাদের দাদা ভাই এই যে দেখতে যাচ্ছে, আর আমিও তার সাথে সাথে যাচ্ছি। আমাকে বললো যে চলো দেখবে আসো। আর রাস্তাটা প্রচন্ড স্লিপারি, মানে কাদা বেরিয়ে গেছে, তো যার কারণে প্রচন্ড স্লিপ করছে। এই ঠিক এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরো একদম বিশাল বড় একটা গর্তও আছে বলছে। তো বললো যে বাইকটা কোনো রকম ভাবে বের করে নেওয়া যেতে পারে। পাহাড় ভেঙে পড়েছে, তো যার কারণে বড় বড় দুটো মানে পাথর আটকে গিয়েছিল, তো কোনো রকম করে সাইড করেছে, কিন্তু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। তো এবারে কি করে বেরোবো সেটাই এখন টেনশন হচ্ছে। বললো আমাদের যেহেতু বাইক, তো বাইকটা নিয়ে বেরিয়ে যেতে বলছে, না হলে তো সেই জন্য আমরাও ভাবলাম যে তাহলে বেরিয়ে যাই। এখন সবাই আছে, একটু হেল্পও করে দিতে পারবে। তারপরে কি করে বেরোবে কে জানে, কারণ রাস্তা এইটুকু ছোট্ট হয়ে গেছে, মাঝখানে পুরো গর্ত হয়ে গেছে পুরো একবারে। হ্যাঁ হ্যাঁ, দুদিকেই পাথর, মাঝখানে গর্ত, আর জলটা এত পরিমাণে আছে বোঝা যাচ্ছে না যে কোথায় পাথর কোথায় গর্ত। তারপরে আবার এদিকে আবার 30টা ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর্মি ট্রাক, ওরা পাস করবে। ওখানে জেসিবি দাঁড়িয়ে আছে, রাস্তার কাজ করে রাস্তা ঠিক করার পরে তারপরে ট্রাকগুলো বেরোবে। এটা ভাবো, আমাদের সত্যি খুব লাভ ভালো যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছিলাম, না হলে আবার ফেসে যেতাম। এই যে এখন আবার ট্রাকগুলো আরো যাচ্ছে পেছনে, আরো এত টেনশন হচ্ছিল। গাড়িটা যখন ঢুকে গেছে তুলতে পারছে না তোমাদের দাদা ভাই, মানে আমার যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে বলছে বাইকে উঠার পরে বলছে ভিডিও করলে না কেন। 50টা ট্রাক যায়, 50টা ট্রাক যাচ্ছে, সঙ্গে পেছনে একটা তেলের ট্যাঙ্কার যাচ্ছে, এই তেল ফেলে শেষ হয়ে যায়, তেল ট্যাঙ্কার থেকে তেল এখানে ভরে দেবে। না সত্যি মানে কি বলবো, পুরো খতরনাক অবস্থা হয়ে গেছে। মানুষ এখানে ঘুরতে এসে পুরো একদম পুরো ফাঁসাতে পড়ে গেছে পুরো একদম, মানে কি যে হচ্ছে। মানে ঘুরতে থেকে বড় জিনিস অ্যাডভেঞ্চার অনেক বেশি, একদমই তাই। এই মনে হয় অন্য কিছু হয়ে গেল, এই মনে হয় বাড়ি যেতে পারবো কিনা, এই মনে হয় রাস্তাটা ভেঙে গেল। আমরা আজকে 4 দিন ওটাই ফিল করছি, মানে একদিকে বেরোচ্ছি, একদিকে আবার এদিক থেকে যখন একটা খবর পাই ওদিকে রাস্তা ব্লক হয়ে গেছে, আবার চাপ হয়ে যাচ্ছে মাথার উপরে যে কি হবে, কি করে বেরোবো, মানে কি যে হচ্ছে আমাদের। আমরা যতক্ষণ না মানে কি সিকিম থেকে বেরোতে পারছি ততক্ষণ আমাদের শান্তি, মানে আমাদের মানে ভেতরে যেন ধুকপুক ধুকপুক করছে। আর চলো রাস্তাঘাট কেমন, হ্যাঁ মেঘ আবার থেকেও আসছে। 9টার সময় থেকে বৃষ্টি স্টার্ট হবে বলেছে, আমাদেরকে 9টার আগেই সিকিম ছাড়তে হবে, না হলে আবার ফাঁসবো আমরা। তৈরি করেছে রাস্তাটা, হ্যাঁ নেমে গেছে। হ্যাঁ এই রাস্তাটাকেও রিপেয়ার করেছে। বাবারে,
মোটামুটি বেশিরভাগ খারাপ রাস্তাগুলোই আমরা পেরিয়ে চলে এসেছি, তবে লাচেনের থেকে লাচুংয়ের রাস্তা অনেকটাই ভালো। তোমরা তো লাচেনের ভিডিওটা দেখেইছিলে লাচেনের রাস্তা কেমন ছিল। তারপরে এই বৃষ্টি হওয়ার ফলে লাচেনের রাস্তা পুরো ভেঙে গেছে, মানে লাচেন আর কেউ যেতে পারছে না, পুরো একদম রাস্তা বন্ধ করে দিয়েছে। কারণ কি ওই রাস্তাগুলো 1-2 দিনের মধ্যে রিপেয়ার করা পসিবল নয়, সেই কারণে। কিন্তু লাচুংয়ের রাস্তা তার তুলনায় অনেকটাই ভালো। যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছিল 1-2 দিনের মধ্যে সেই রাস্তাগুলোকে মোটামুটি ঠিক করে দিয়েছে। আপাতত ভাবে মানুষের যাতায়াতের উপযোগী হয়ে গেছে রাস্তাগুলো। তো যাই হোক, আমাদেরকে মোটামুটি একটা সময়ের মধ্যে সিকিম ছাড়তেই হবে, তোমাদেরকে বললাম। কারণ কি এই যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে এসছে, আর অলরেডি ওয়েদার রিপোর্টে দেখিয়েছিল 9টার পর থেকে বৃষ্টি শুরু হবে। এই যে তার মাঝে আমরাই ফেসে গেছি ট্রাকের পেছনে। এদিক থেকে 30টা ট্রাক ওদিকে যাচ্ছে, আবার ওদিক থেকে কিছু ট্রাক আবার এদিকেও আসছে, যার কারণে এই বড় বড় ট্রাকগুলোকে ওভারটেক করা যাচ্ছে না। আমরা সিকিম যাওয়ার সময় অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, ফেদাং হয়ে, তোমাদেরকে বলেছিলাম। কারণ কি মাঙ্গানের রাস্তাটা তখন বন্ধ ছিল, আর এখন ফেরার সময় আমরা মাঙ্গান হয়েই ফিরছি। আর ফেদাংয়ের রাস্তাটা প্রচণ্ড খারাপ, আর এই বৃষ্টির কারণে তো আরোই খারাপ হয়ে গেছে। তো মোটামুটি আমরা অনেক খারাপ রাস্তা পেরিয়ে চলে এসেছি, তার মাঝখানে বৃষ্টিও পেয়েছি, দাঁড়িয়েও গেছিলাম, সেই কারণে প্রত্যেকটা ভিউ স্পট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর পাহাড়ের ওপরে বৃষ্টি শুরু হলে না হুট করে থামতে চায় না, আর পাহাড়ের রাস্তাতে না বৃষ্টির সময় গাড়ি চালানো তো খুবই চাপের। সব থেকে বড় কথা, তুমি দাঁড়ানোর মতো কোনো জায়গা পাবে না। তো আমরা অল টাইম রেনকোটের পাটা পরেই থাকি, আর রেনকোটের ওপরের পাটটা খুলে রাখি, যখনই বৃষ্টি আসে তখনই আমরা ওটাকে পরে নিই। মাঝখানে আমরা প্রচুর জায়গায় বৃষ্টি পেয়েছি, মানে বৃষ্টি মানে সে বীভৎস পরিমাণে বৃষ্টি। তার মধ্যেও রেনকোট পরে কোনো কোনো জায়গায় দাঁড়িয়েছিলাম হালকা গাছের তলাতে, কিন্তু সেভাবে তো আর মানে প্রোটেকশন পাওয়া যায় না। মোটামুটি ওই রাস্তাগুলো পেরিয়ে চলে এসেছি। এখন প্রায় আমরা নর্থ সিকিম ছাড়বো, এরকম একটা কন্ডিশন। নর্থ সিকিম বেড়াতে এসে আমরা যে পরিমাণে বৃষ্টিতে ভিজেছি, আমার মনে হয় আমার জীবনে আমি কোনোদিন এত বৃষ্টিতে ভিজিনি। তো যাই হোক, যতটা না ঘুরেছি তার থেকে বেশি আমরা অ্যাডভেঞ্চার করেছি। আমাদের লাইফে এটা একদম স্মরণীয় হয়ে থাকবে। আর সত্যি খুবই ভালো কেটেছে দিনগুলো। তোমরা যারা নর্থ সিকিম যেতে চাইছো অবশ্যই যেতে পারো, খুব সুন্দর জায়গা। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। যারা পাহাড় ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা ভালোবাসো না তারাও একবার ঘুরে আসতে পারো, দেখবে অনেক ভালো লাগবে। আর এটা ছিল আমাদের লাস্ট চেকপোস্ট, যেখানে আমাদের পারমিটটা জমা দেওয়ার ছিল। এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে আমাদেরকে কিছু খেতে হবে, কারণ কি সকাল থেকে আমরা সেরকম কিছুই খাইনি। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি রঙে, যেখানে আমরা যাওয়ার সময় আটকে গেছিলাম সেইখানে বৃষ্টিতে। সেইখানে আমরা ব্রেকফাস্ট করছি, চিকেন থুক্কা আর হচ্ছে চাটা খেয়ে নিয়েছি। তবে এখানকার থেকে লাচেনের থুক্কাটা বেশি ভালো ছিল, বলো, বেশি টেস্টি ছিল। মশলা পাওয়া যায়, হ্যাঁ, আর এটা হচ্ছে নর্মাল ম্যাগির মতো লাগছে, সুপ ম্যাগির মতো। দেখো বন্ধুরা, পাহাড়টাকে কেটে কেমন করে রাস্তাটাকে ঠিক করছে দেখো। ওই যে দেখতে পাচ্ছ, ওই পাহাড়টাকে কাটছে, এই পাহাড়টাকে ওই কেটে কেটে এখানে নিচে দিচ্ছে পাথরগুলো। যাওয়ার দিন তো এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, তখন এই রাস্তাটাতে মাটি ছিল, বৃষ্টি হওয়ার কারণে নাকি প্রচুর খারাপ হয়ে গেছে, পাহাড় ভেঙে ভেঙে রাস্তার উপরে পড়েছিল। তো সেই জন্য এখন এই যে রাস্তার কাজ চলছে, আমরা প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। রাস্তার ওই পারে এই পারে পুরো জ্যাম হয়ে গেছে গাড়িতে। তো জানি না এখান থেকে কখন বেরোবো। আমরা যতই চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু সেটা আর হচ্ছে না, কিছু না কিছু প্রবলেম হয়েই চলেছে। বলতে বলতে আমরা পাহাড় থেকে অনেকটাই নিচে নেমে গেছি। যত নিচের দিকে নামছি তত বেশি গরম বাড়ছে, আর সেরকম রোদের তাপও আছে। তো আমরা একদম টার্গেট নিয়ে নিয়েছি যে আমরা এখানে আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি গিয়ে ওখানটায় আমরা লাঞ্চটা করব। রাস্তা খারাপ থাকার জন্য আমাদের ফেরার সময় অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সিংতম। সিংতম জায়গাটার নাম। এবারে এদিক দিয়ে
হ্যাঁ, এখান থেকে গরম স্টার্ট, আর এই দিক দিয়ে রাস্তা স্টার্ট হয়েছে, বাঁ দিকে চলে গেছে গ্যাংটক আর ডান দিকে চলে গেছে শিলিগুড়ি। আমরা ডান দিক যাব। আমাদের গ্যাংটকটা তো ক্যান্সেল হয়ে গেছে। যদি আমরা সিকিম থেকে এইরকম ওয়েদার পেতাম তাহলে আমরা গ্যাংটকের এটা ক্যান্সেল করতাম না, বলো? ওয়েদার আমরা ওখান থেকে এত বাজে পেয়েছি যে আমরা রিস্ক নিতে পারিনি। তারপরে ওয়েদার রিপোর্টে সোমবার দিন হ্যাঁ, ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে সোমবার থেকে কলকাতাতে সোমবার থেকে বৃষ্টি স্টার্ট এখন কন্টিনিউয়াসলি। ব্রিজটা ক্রস করতে হবে। সোজা তাকাও, সোজা তাকাও। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আমাদের শিলিগুড়ি আরও 2 ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু রাস্তায় জ্যাম, খারাপ রাস্তা সব মিলিয়ে অনেকটা লেট। তো আমরা এখানকার ফেমাস দাদাভাই হোটেলে এখন লাঞ্চ করছি। যেহেতু আমরা শিলিগুড়িতে নতুন, তাই আমরা ইউটিউবে সার্চ করে এই হোটেলটা পেয়েছিলাম। এটার রিভিউ খুব ভালো ছিল। কিছু বলবে? না, শিলিগুড়ি এসেছি, ঘাড়ে ব্যথা করছে, বাড়ি যেতে হবে। ঘাড়ে ব্যথা করলো, কষ্ট হলে হাতরা 90 টাকার থালি, আলু ভাজা, বেগুনি, উচ্ছে ভাজা, ডাল, বোঁদে, পেঁয়াজ, এটা কি ঘি, দই, বাঁধাকপি আর একটা সয়াবিনের তরকারি। এটা তেঁতুলের চাটনি, আমারও সেম। চলো, আর আমরা দিয়েছি কি মাটন, হ্যাঁ, কচি পাঁঠার মাংস। এটা 90 টাকার থালি, আর কচি পাঁঠার মাংসটা হচ্ছে 180 টাকা, তাই তো? হ্যাঁ, চলো খেয়ে। ক ঘন্টা হলো? 12 ঘন্টা আমাদেরকে দেখে বুঝতে পারছো? 12 ঘন্টা হয়ে গেছে, এখনো 12 ঘন্টা বাকি। 12 ঘন্টা যাচ্ছে, 12 ঘন্টা বাকি দেবো। অ্যাকচুয়ালি মানে আমরা আজকে টাইমে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তাতে প্রচুর সময় আমাদের নষ্ট হয়েছে, বলো? হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছিল তো, মানে ওই রাস্তাগুলো যে ভেঙে গেছে সেই রাস্তাগুলোর কাজ হচ্ছে, প্রচুর জ্যাম পেয়েছি। আর আমরা গিয়েছিলাম অন্য রাস্তা দিয়ে, এবারে এসছি অন্য রাস্তা, সব মিলিয়ে মানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি টাইম নষ্ট হয়েছে। 2.5 ঘন্টা টাইম শুধু ফালতু নষ্ট হয়েছে। যাই হোক, অ্যাডভেঞ্চার অনেক হয়েছে, এবার তো বাড়ি ফিরতে হবে। এখানে একটু দাঁড়িয়েছি, জায়গাটার নাম কি বলতে পারবো না, কোথায় দাঁড়িয়েছি। তো চলো, তোমাদেরকে মাঝে মাঝে এরকম আপডেট দিতে থাকবো রাস্তাতে। ওখানে ছিলাম কেমন, আর যত এদিকে ঢুকছি গরম, মানে অবস্থা খারাপ হয়েছে, মুখটা পুরো শেষ হয়ে গেল আমার। আমি খাচ্ছি লিমকা, তোমাদের দাদাভাই খাচ্ছে চা। আমার আর গরমের চা ভালো লাগছে না। ওখানে ঠান্ডায় ছিলাম বলে চাটা ভালো লাগছিল, বাট এখানে আর চা ভালো লাগছে না।
বন্ধুরা, আমরা তো চলে এসেছি, তোমাদেরকে কোনো আপডেট দেওয়া হয়নি। আমরা বেরিয়েছিলাম রবিবার দিন সকালবেলা, কটায়? 6টায় গাড়ি স্টার্ট দিয়েছিলাম। আমরা পৌঁছেছি সোমবার 5:45। তো আজকে সোমবার। তো এসে তো মোটামুটি স্নান করে শুয়ে গেছিলাম, এত শরীর ক্লান্ত লাগছে মানে সে বলার মতো না। আর এখানে বিভৎস পরিমাণ গরম, ভালো লাগছে না। তারপর ঘুম থেকে উঠেছি, উঠে একটু ব্রেড খেয়েছি বাটার টোস্ট করে, আর একটু চা খেয়েছি। তারপরে তো বাড়িতে কিছুই ছিল না, তোমাদের দাদাভাই সব কিছু অর্ডার করলো, এই এক্ষুনি দিয়ে গেল। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, আমি তো প্রথমে ভেবেছি আমাকে ওই প্যাকেটটা আর এই প্যাকেটটা দিয়েছে, আমি ভেবেছি এটাই কমপ্লিট। বাবা দেখছি আরও বার করছে, আরও। আমি বলছি সবগুলো আমার? বলছে হ্যাঁ। বাবা কত অর্ডার দিয়েছিলে গো, পুরো 4 প্যাকেট এসছে। দেখো বাড়িতে তো কিছুই ছিল না, বুঝতেই পারছো 10 দিন আমরা বাড়িতে ছিলাম না, স্বাভাবিক কোনো কিছু না থাকারই কথা। তো এটা পটল, বাবা আমি একটু বসে পড়ি। বাবা বাঁধাকপি, বাঁধাকপি 2টো করেছো? কাঁচা লঙ্কা, বিট, টমেটো। টমেটোটা একদম ফালতু দিয়েছে, কত বড় টমেটোগুলো দেখো, এটা দেশি টমেটো। ভেন্ডি, বাপরে। এই যে আরও একটা বাঁধাকপি। এই বাবা ক্যাপসিকাম, এটাতে দেশি ক্যাপসিকাম গো। এই দেখো, তাও আবার একটা ক্যাপসিকাম ফেটে চৌচির হয়ে গেছে। এই হচ্ছে, আর এটাতে মনে হচ্ছে এদের ডিম আছে, 6টা ডিম। সহসা একদম ডিম ছিল না তার জন্য। আর এটা মনে হয় অর্ডিনারি জামা কাপড় ধোয়ার জন্য একটা ডিটারজেন্ট পাউডার। এখানে আছে ধনে পাতা, সেই হাইব্রিড শসা 2টো, কলমি শাক, এটা হচ্ছে পুঁই শাক। তাই ভাবি কলমি শাক 2টো করা ছিল। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, আদা, আর এটা 1 কিলো একটা টক দই। গরম পড়ে গেছে মানে তো আমাদের টক দই চলবে। আর এখানে কি আছে দেখি, বরবটিগুলো বেশ ভালো দিয়েছে, বরবটি। এখানে একটা সরষের তেল, একটা সাদা তেল, আর একটা মনে হয় বিস্কিটের প্যাকেট, ব্রিটানিয়া ডাইজেস্টিভ। বাপরে, এই যে হচ্ছে মিনি সবজির বাজার। এই দেখো, এই যে সিকিম থেকে এসে আমাদের এই যে প্রথম লাঞ্চ বাড়িতে হচ্ছে। তো এত কিছু দেখতে পাচ্ছ, এত কিছু আমি রান্না করিনি। আমি ভাত, আলু টমেটো ভাতে আর ডাল করেছিলাম, আর ডিমটা ফাটিয়েছিলাম ভাজবো। মামিমা আবার এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল দিয়ে গেছে। তো আমরা এখন ঝটপট খেয়ে নিই। ডিমটা ফাটিয়েছিলাম, রেখে দিয়েছি। আলু অর্ধেকটাও রেখে দিয়েছি, কারণ অতগুলো তরকারি আছে, অতটা আলু লাগবে না। তো চলো খেয়ে নিই।